দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের রুদ্ধদ্বার বৈঠক চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষা করছে। অন্যদিকে আলোচনা শুরুর পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরানের বড় ক্ষতি হয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে চলছে বহুল প্রতীক্ষিত সরাসরি আলোচনা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের প্রত্যক্ষ আলোচনা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুরুতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়। একে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনায় বেশ কিছু অগ্রগতির খবর পাওয়া গেছে, যেখানে রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধ এবং দক্ষিণ লেবানন পর্যন্ত ইসরায়েলি অভিযান সীমাবদ্ধ থাকার কথা জানানো হয়। ইরানি প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষা করছে জানান দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচকদের প্রতি সমর্থন ব্যক্ত করে এক্সে দেয়া পোস্টে ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় সাহসিকতার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। আলোচনার ফলাফল যাই হোক, সরকার সবসময় জনগণের পাশে থাকবে বলেও জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে আলোচনা শুরুর পরেই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরানের বড় ক্ষতি হয়েছে। ইরানের সূত্রগুলো বলছে, কাতারে ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যদিও এটি খুব প্রাথমিক পর্যায়ে আছে বলে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করার কথা জানানো হয়। আল জাজিরা বলছে, ধীরে ধীরে তথ্য আসছে, কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। শেষ পর্যন্ত কি ঘটে এর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এর আগে দুই পক্ষ পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। ইমতিয়াজ আহমেদ, RTV। ফিরছি দেশের খবরে। ছুটির দিনেও দেশের তেল পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালকরা। তেল সংকটে মাছ শিকারে যেতে পারছেন না পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা। স্থবির হয়ে পড়েছে অনেক যানবাহন। এদিকে জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে QR কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। আসাদগেটের সোনার বাংলার ও ট্রাস্ট পাম্পে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলার পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তেল সরবরাহ নিয়েও পাম্প কর্তৃপক্ষের রয়েছে নানা অভিযোগ। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা অতিরিক্ত হওয়ায় বিপাকে পাম্প কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাগুরার বেশিরভাগ পাম্পে বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। এ নিয়ে পাম্প কর্তৃপক্ষের রয়েছে নানা অভিযোগ। চাহিদা মতো ডিজেল না পেয়ে ভুট্টা হারভেস্ট কার্যক্রম ব্যাহত হচ্ছে মেহেরপুরে। এখন তেল আসে মনে করেন আপনার মোটরসাইকেল, প্রাইভেট কার সিরিয়াল ধরে যেতে মনে করেন আপনার লাস্টে তেল অনেকে গাড়ি তেলেও পাইতেছে না। টোটাল মাগুরায় সবাইকে একসাথে তেল দেওয়া হোক, যাতে আমি এই পাম্পের থেকে নিয়ে আর এক পাম্পে যাই ভিড় না করতে পারি। তীব্র তাপদাহের মধ্যে দিনাজপুর, নাটোর ও জামালপুরে বকশীগঞ্জে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চাকরিজীবীদের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর ব্যবসায়ীরা পড়ছেন আর্থিক ক্ষতিতে। তবে বিপরীত চিত্র দিনাজপুরে হিলিতে স্বস্তিতে তেল সংগ্রহ করছেন গ্রাহকেরা। পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল নিতে পাম্পে পাম্পে বাইকার ও প্রাইভেট কারের লম্বা সারি। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও লালমনিরহাটে অনেকেই পাচ্ছেন না জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 2টা থেকে এখনো পর্যন্ত আমরা তেল পাচ্ছি না। মেয়েদের কোনো সুব্যবস্থা নাই এখানে তেল নেওয়ার জন্য। 6টা থেকে আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন তেল পাচ্ছি না, অবশেষে চলে যেতে হচ্ছে। কুড়িগ্রামে মোটরসাইকেলের চাপ কমাতে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল দেওয়া হচ্ছে না। ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরে কালিয়াকৈরে জ্বালানি তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মোটর বাইক চালক ও গণপরিবহন চালকেরা। প্রভাব পড়েছে শিল্পকল কারখানাতেও। আসলে খালি ঘুরে ঘুরে যায়, তেলই পাচ্ছি না ভাই। আসলে কয় তেল লাই সময় আছে, তুমি সময় আছে, দুনিয়ার কাহিনী। কোনাবাড়ি, কালিয়াকৈর সবগুলো পাম্পে গেলাম, কোনো পাম্পে আসলে তেল নেই। যশোরের তেলের লাইনে হচ্ছে বিশৃঙ্খলা, মিলছে না প্রশাসনের সহযোগিতা।
পটুয়াখালী কলাপাড়ায় 200 টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুতকৃত 13,500 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। বিশেষ ক্ষমতা আইনে আমাদের যে স্থানীয় থানা আছে, স্থানীয় থানাকে ওই গাড়িগুলো জব্দ করে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। লামিয়া তানজির মাহমুদ, RTV। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রব্যমূল্যের দাম যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের হাট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ না থামলে হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজের ভাড়াও বাড়বে, এতে প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ বাণিজ্যে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয় তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। তো এটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো আর পৃথিবীর বাইরে না। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আমাদের মানুষের ক্রয়সীমার মধ্যে বা ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে সেটি আপনার দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম বিবেচনা করেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ করেছে বিএনপি। 2 দিনে 6 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে, যা চলবে রবিবার পর্যন্ত। রুদ্র রফিকের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো সকাল 11টায় শুরু হয় সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান কার্যক্রম। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রার্থী বাছাই করবে দল। যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রার্থীদের দাবি, নতুনদের ভিড়ে যেন ত্যাগীদের অবমূল্যায়ন না করা হয়। 13 সালে আমি বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। অতীতেও ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয় ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের অবদান বিবেচনা করেই মনোনয়ন দিবে দল, এমন প্রত্যাশা মনোনয়ন সংগ্রহকারীদের। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমরা রাজপথে ছিলাম। আমি চাই আমার মতো নির্যাতিত নিপীড়িত যারা রাজপথে ছিল দীর্ঘদিন ধরে, যারা সংগ্রাম করে লড়াই করেছে, যারা লোভ লালসার ঊর্ধ্বে সংসারের সকল কিছু ক্ষতি করে যারা রাজপথে ছিল, তাদেরকে দল মূল্যায়ন করবে আশা করি। কৃষি কার্ড দিয়েছেন, সেই কার্ডের মর্মে যে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কৃষিবিদ হিসাবে প্রত্যাশী। সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 36টি আসন বিএনপির জন্য নির্ধারিত রয়েছে। মনোনয়ন ফর্মের ক্রয় মূল্য 2,000 টাকা ও জামানত 50,000 টাকা নির্ধারণ করেছে বিএনপি। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপি সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, জনগণের অধিকার আদায়ে ছাড় নয়, বরং সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখবে বিরোধী দল। সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর 3 আসনের নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরও রাজনীতিতে এখনও কেন সহিংসতা চলছে, এমন প্রশ্নও রাখেন জামায়াত আমির। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা তুলে ধরে সরকার জনগণের স্বাস্থ্যসেবার প্রতি অবিচার করছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরও 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুলও জনগণের অধিকার কেউ নিয়ে টান দিবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। এটা না, আরও যতগুলা কালকে কি জন্য ওয়াকআউট করেছি আপনারা দেখেছেন, এগুলা কি আমাদের দলীয় কোনো সাবজেক্ট? এটা জনগণের জীবনের সাথে, তার জীবনের সিকিউরিটির সাথে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যবৃন্দ আছেন, তারাও তাদের নিজস্ব ডিপার্টমেন্টে সুবিচার পান না। আমরা সেইগুলো নিয়েও কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না।
আর্থিক হিসাব কাজ সুচারুভাবে সম্পূর্ণ করার পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে প্রতিষ্ঠানগুলোর কৌশলগত পরামর্শক হয়ে উঠতে হবে, এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর এক হোটেলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জন্য কাজ করার আহ্বানও জানান মন্ত্রী। Receiving the dummy certificate from Zaman Anwar Hussain, A.H. Baizid Hassan. শুধুমাত্র এই পেশাগত দক্ষতা অর্জন করাই আপনাদের জন্য কাজ হবে না। আপনাদের জন্য আমি বিশ্বাস করি নতুন ইকোসিস্টেমের যে নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। আপনারা নিজেদেরকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবেও কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে নিজেদেরকে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। কোনো সিন্ডিকেট নয়, বরং স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কম খরচে কর্মী পাঠাতে একমত হয়েছে দুই দেশ। জুন থেকে দেশটিতে নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মালয়েশিয়া সফররত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে এমন ইতিবাচক বার্তা এসেছে। মালয়েশিয়া প্রতিনিধি এস.এ. সৌরভের রিপোর্ট, জানাচ্ছেন আজহার স্বপ্নেল। প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাটছে অনিশ্চয়তার মেঘ। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যখন বিকল্প বাজার খোঁজা জরুরি হয়ে পড়ে, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে শিগগিরই সিন্ডিকেট মুক্ত কর্মী পাঠানোর আশা করছে সরকার। এ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে, এটা ইনশাআল্লাহ আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে কর্মী নিয়োগের পাশাপাশি অনথিভুক্ত বাংলাদেশিদের বৈধকরণ এবং গ্রাজুয়েটদের দীর্ঘমেয়াদে থাকার বিষয়েও আলোচনা হয়। বিএনপি সেই সরকার যার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রম বান্ধব নীতিমালায় বিশ্বাস করেন। সরকারের এই তৎপরতাকে স্বাগত জানালেও সাধারণ প্রবাসীদের মনে রয়েছে বেশ কিছু শঙ্কা। বিশেষ করে দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং কাজের নিশ্চয়তা চান তারা। আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটি কলিং। আমি চাই এই কলিংয়ে যারা বাংলাদেশ থেকে আসবে তারা সুন্দরভাবে আইসা জানি কোম্পানিতে কাজটা পায়। চেষ্টা করবেন যে অবৈধ শ্রমিকগুলো যদি বৈধ করতে পারেন, তাহলে জনগণ বা প্রবাসীর যেই লোকজন খুব আনন্দ পাইতো আর কি। সবকিছু ঠিক থাকলে দেশটিতে কর্মী পাঠানো শুরু হতে পারে আগামী জুনেই। শিক্ষা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রসারেও নতুন দ্বার খোলার প্রত্যাশা দুই দেশের। সিন্ডিকেট মুক্ত বাজার এবং দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমেই রেমিটেন্সের চাকা সচল রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজহার স্বপ্নীল, RTV। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে দেশে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পরই শিশুরা ফের অসুস্থ হয়ে পড়ছে এবং আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। গত 27 দিনে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 14,561 শিশু। তাদের মধ্যে 144 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েছে। কোনো শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হলেই দোষ হয় মায়ের, তবে চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। অটিজম স্নায়বিক বিকাশজনিত একটি অবস্থা। তবুও সমাজের কটু বাক্যের মধ্য দিয়ে সন্তানকে বড় করতে হয় অনেক অভিভাবককে। বিশেষজ্ঞদের মতে অবহেলা না করে সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এসব শিশুর জীবন হতে পারে স্বস্তিদায়ক। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিডিয়া কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নেয় শতাধিক শিশু। রংতুলির ছোঁয়ায় ফুটে ওঠে তাদের ভাবনা ও কল্পনার জগৎ। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে লর্ড অফ দ্য জাঙ্গল,
সে হরিণ শিকার করে খায়, অন্যান্য প্রাণী শিকার করে খায়। এটা কি চিত্রাঙ্গন শুধু বিনোদন নয়, এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কার্যকর থেরাপি। এর মাধ্যমে তাদের মেধা বিকাশের পাশাপাশি বাড়ে আত্মবিশ্বাস। ছবি আঁকাটা তাদের থেরাপি হিসাবে কাজ করে। তারা যখন ছবিগুলো আঁকে, ওই ছবির মধ্য দিয়ে বোঝা যায় যে তারা আসলে কিভাবে, তাদের মনের মধ্যে কি চলে। অটিজম স্নায়বিক বিকাশ সংক্রান্ত একটি অবস্থা যা শিশুর আচরণ, দক্ষতা এবং সামাজিক যোগাযোগকে প্রভাবিত করে। তবু শিশুর এই সমস্যার কারণে সামাজিকভাবে হেয় হতে হচ্ছে অভিভাবকদের। শুধু মা বাবা সচেতন হলে হবে না, এখানে পুরা আসলে সবারই সচেতন হতে হবে। এভাবে একটা খোলা পরিবেশে এসে করা, একটা নতুন একটা অভিজ্ঞতা হওয়া, নতুন একটা ওদের জন্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হলো। তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি কোনো অভিশাপ নয়। সঠিক পরিচর্যা ও সহায়তা পেলে এসব শিশুরাও স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে পারে অনেক দূর। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি বলছেন সংশ্লিষ্টরা। কারণ এই শিশুরা প্রতিবন্ধী হলেও প্রতিভাবন্দী নয়, তারা এই সমাজেরই অংশ। ওরা প্রতিবন্ধী হতে পারে কিন্তু প্রতিভাবন্দী নয়। যদি আমরা সঠিক সাপোর্ট দিই, তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিই, পরিচর্যা করি এবং সঠিক পরিবেশ দেই বেড়ে ওঠার জন্য, তবে তারা ঠিকই তাদের সক্ষমতার জায়গাটা দেখাতে পারে এবং তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। সঠিক যত্ন আর সামাজিক গ্রহণযোগ্যতা সমন্বয়ই বদলাতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন। আলমগীর শেখ, RTV, ঢাকা। কুমিল্লা সাহিত্য সংসদের সম্মাননা পেলেন RTVর বার্তা সম্পাদক, ছড়াকার ও শিশু সাহিত্যিক সালাম ফারুক এবং শিক্ষক সমাজসেবী জহিরুল আলম সহ আরও কয়েকজন। সকালে কুমিল্লা একটি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, লিটল মার্ক ডাকাতিয়া এবং কবি সেলিম মিয়াজির হৃদয়ের পুনর্বাসন ও কবি সরফরাজ হোসেনের বাংলা মায়ের বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সংসদের সভাপতি সেলিম মিয়াজির সভাপতিত্বে এতে রবীন্দ্র গবেষক অধ্যাপক জমির হোসেন, বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মন্তাজ সহ আরও অনেকে বক্তৃতা করেন। খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে নেই কোনো চমক। পাকিস্তান সিরিজের স্কোয়াডের উপরই ভরসা রাখছে নতুন নির্বাচক প্যানেল। পাশাপাশি গেল সিরিজের একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের পরখ করে নিতেই এমন সিদ্ধান্ত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। নতুন নির্বাচক প্যানেলের পরীক্ষা ও দায়িত্ব শুরু হচ্ছে এই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। হাবিবুল বাশারের নেতৃত্বের নতুন কমিটি প্রথম অ্যাসাইনমেন্টে ডিফেন্সিভ মুডে। দল ঘোষণায় রাখলেন না কোনো চমক। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচের দল ঘোষণায় চমক না রাখার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচকরা। মূলত পারফরমেন্সে সন্তুষ্টি ও সুযোগ না পাওয়া ক্রিকেটারদের পরখ করে নিতেই এমন সিদ্ধান্ত। আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায়, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি। কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। 2027 বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি নির্বাচক প্যানেলের উপর প্রত্যাশার বড় চাপ। অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই সিরিজগুলি করছি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে দলটা করছি, বাট বাই নট স্যাক্রিফাইসিং যে আমরা ম্যাচটা জেতার জন্য, আমরা টিম দেখার জন্য দেখবো টিম জিতে না জিতে কোনো পরের সেকেন্ড অপশন। আমার কাছে ফার্স্ট অপশন জেতা। এর মধ্যে আমরা যদি কাউকে দেখার দরকার আমরা দেখে নিব, বাট এটা এই নেক্সট 6 মান্থ আমরা দেখব। সাকিব আল হাসানকে লম্বা সময়ের জন্য দলে চান বাশার। এ বিষয়ে আলাপও সেরেছেন এই অলরাউন্ডারের সঙ্গে। আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই চাইব লম্বা সময়ের জন্য, এবং আর যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা নেই। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। 17 এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজটিকে সামনে রেখে 13 তারিখের মধ্যেই দেশে ফিরবেন PSL-এ খেলা ক্রিকেটাররা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে দলটির অধিনায়কের ভূমিকায় থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টুর্নামেন্টটির আগের 2 আসরে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সহ 6টি দল খেললেও এবার 7ম দল হিসেবে খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো সাবেক তারকাদের এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত মাহমুদুল্লাহ আশরাফুল্লাহ।
আসলে ভালো কিছু করার লক্ষ্য তাদের, যেখানে নানান জটিলতায় খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার মতো ক্রিকেটারের। বাংলাদেশ দলের মালিকানায় আছেন ইংল্যান্ডের ক্রিকেট সংগঠক ইউনুস হোসেন। দলের উপদেষ্টা হিসেবে থাকছেন থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট অফিসার শফিকুল হক তিতাস। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।